দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা কি চেয়েছিলাম আর কি পেয়েছি? আমরা চেয়েছিলাম এই 100 দিনের বেশি ধরে চলমান যুদ্ধ থেকে শুরুতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল যে ইরানকে শর্তহীন আত্মসমর্পণ করতে হবে, কিন্তু পরিস্থিতি এখন বলছে বরং ইরানের দেয়া বেশ কিছু দাবি মেনে নিয়েই আমাদেরকে একটি চুক্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা চেয়েছিলাম ইরানের রেজিম চেঞ্জ, অর্থাৎ যারা এখন দায়িত্বে আছেন সেই শাসন ব্যবস্থার পরিবর্তন। সেটি তো হয়নি, বরং তার চেয়ে কঠোর একটি শাসন ব্যবস্থার মুখোমুখি আগামী দিনে হয়তো বিশ্ব হতে যাচ্ছে। আমাদের চাওয়ার মধ্যে অন্যতম ছিল ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করে দেয়া। এখন আমরা স্বীকার করছি না, ইরানের সেলফ ডিফেন্সের জন্য হলেও কিছু ক্ষেপণাস্ত্র থাকা দরকার। আমরা চেয়েছিলাম প্রক্সি যে সন্ত্রাসী গ্রুপগুলো কিংবা প্রক্সি যে গ্রুপগুলো আছে আমেরিকার ভাষায় যারা সন্ত্রাসী, তাদেরকে নির্মূল করে দেয়া। উল্টো তাদের বিষয়ে এই যে চুক্তিটি 14 দফা আছে, অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU, সেখানে এমন কোনো বিষয় উল্লেখ নেই। এমনকি মে মাসেও, অর্থাৎ মাত্র 1 মাস আগেও বলা হচ্ছিল যে ইরানকে কোনোভাবে আর্থিকভাবে ছাড় দেওয়া হবে না। এখন উল্টো ইরানকে $300 বিলিয়ন দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে, অর্থাৎ চাওয়ার সাথে অনেক বেশি বৈপরীত্য এই মুহূর্তে কাজ করছে। তারপরেও যদি স্বস্তি মিলতো, হয়ে গেল সবকিছু ঠিকঠাক, কিন্তু এখন স্বয়ং রিপাবলিকানরা সমালোচনা করছেন। তারা বলছেন যে এই চুক্তির মাধ্যমে আমেরিকাকে দুর্বল, ইরানকে শক্তিশালী হিসেবে দেখানো হচ্ছে। একই সঙ্গে তারা এটিও মনে করছেন যে $300 বিলিয়ন দেওয়া হবে, এটি তো সন্ত্রাসীদের হাতে অর্থ তুলে দেওয়ার মতো। অর্থাৎ রিপাবলিকান শিবির থেকে এটি নিয়ে ব্যাপক আপত্তি জানানো হচ্ছে এবং তারা কেউ কেউ এটিও বলছেন যে ওবামা হচ্ছে দুর্বল চুক্তি। আসলে কি তাই? অর্থাৎ ঘরে বাইরে মিলে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভাগ্য, তার যুদ্ধের পরিকল্পনা সবকিছুকে কোথায় নিয়ে যায় সেসব বিষয় নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে। সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, একটা আপনাদের জামানার একটা সিনেমার গানের কথা মনে পড়ছিল, অনুরাগের ছোঁয়া সিনেমাটার নাম ছিল। ওটা একটা গান ছিল, যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কি এখন অনেকটা আপনার কাছে তাই মনে হচ্ছে? এখন আপনাকে ধন্যবাদ। ঠিক এখনই যে মনে হচ্ছে তা না। যখন আপনার 2018-এ জেসিপিওকে করা হলো, তখন কিন্তু আমি প্রেডিকশন করতে পেরেছি যে এটা একটা ডিজাস্টার হলো এবং ইরানের সাথে যে নিউক্লিয়ার ডিলটা, সেটা স্ক্রাপ করাতে ইউএস যে অনেক পিছনে সরে গেল, স্ট্র্যাটেজিক্যালি তারা যে একটা ব্যাড ডিসিশন নিল, এটা কিন্তু তখনই বোঝা গেছে। আর তারপরে যেটা হয়েছে যে গত বছর এবং এবার যেটা হলো আর কি, এই যে নেতানিয়াহু, আমরা জানতাম যে নেতানিয়াহু গত অনেক বছর যাবত এবং তার নিজের কথায় 40 বছর যাবত চেষ্টা করেছে যে ইউএস প্রেসিডেন্ট প্রিভিয়াস প্রেসিডেন্ট যারা আর কি, তাদেরকে তার তার হয়ে একটা যুদ্ধে যাওয়ার চেষ্টা তারা করেছে। সেটা শেষ পর্যন্ত এই ট্রাম্পকে দিয়ে তারা পেরেছে। এখন কি তারা চেয়েছিল, কি পেয়েছে? আমরা একেবারে শেষ যুদ্ধটাতেই যাই। এই যে যার নামটা ছিল কি, এপিক ফিউরি, না, অপারেশন এপিক ফিউরি, নামটা কিন্তু খুব চমৎকার নাম। এমন এপিক ফিউরি যে একেবারে শেষ করে দেবে ইরানকে, সেটা তো হলো না। আমরা তখন দেখেছিলাম যে ইরানের রেজিম তারা চেঞ্জ করবে, আর তাদের যে মিসাইল প্রোগ্রাম, নিউক্লিয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, এবং মিসাইল প্রোগ্রামকে তারা ধ্বংস করে দেবে, যেটা আপনি বললেন আর কি। তা সেটা কি কি তারা কি পেল? তারা সেই রেজিমকেও চেঞ্জ করতে পারেনি। রেজিম এখন বরং আগের চেয়ে বেশি স্ট্রঙ্গার। আপনি দেখেন, আলী খামেনিকে মেরে ফেলা হলো। আলী খামেনি কিন্তু আমার মতে অতটা কি বলবো, রিক্রিয়েটিভ, আই এম সরি, আপনার
চরমপন্থী আহ, আমি আমি বলবো না। দেখুন, স্টেট অফ হরমুজ তারা কিন্তু অনেক আগেই বন্ধ করতে পারতো, কিন্তু তারা কিন্তু ইতিপূর্বে যে যুদ্ধগুলো হলো তাতে কিন্তু তারা বন্ধ করেনি। কারণ আলী খামেনি কিন্তু স্টেট অফ হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়নি। কিন্তু এবার কি দেখা গেল, যখন রেজিম চেঞ্জের প্রশ্নটা উঠলো, তখন ইরানিয়ান রেজিম তাদের আর মানে কিছু লুজ করার কিছু ছিল না। তারা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেটের ভিতরে পড়ে গেল, যার ফলে তারা সেই আহ, মানে ইউএস এর যে অ্যালাই মিডল ইস্টে তাদেরকে আক্রমণ করলো এবং স্ট্রেট অফ হরমুজ আপনার বন্ধ করে দিল। এখন এই যুদ্ধ থেকে কিছুই পাওয়া যায়নি। যে আপনি যেমন উল্লেখ করেছেন যে এই যে ইমিডিয়েটলি আপনার স্ট্রেট অফ হরমুজ ওপেন হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি স্যাংশনটা তুলে নেওয়া হচ্ছে। ইরান কিন্তু অবাধে এখন তেল বিক্রি করতে পারছে। তারপর তাদের যে অ্যাসেট ছিল সেগুলোও আনফ্রিজ হচ্ছে। তারপরে যে আপনি যেমন বললেন যে 300 বিলিয়ন যে রিবিল্ডিং ফান্ড, এবং এই ফান্ডটা শেষ পর্যন্ত হয়তো ইউএস ট্যাক্স পেয়ারদেরই পে করতে হবে। তো এই যে শুধু পাওয়ার মধ্যে কি পেয়েছে, আমি তো দেখি যে কিছুই পাইনি। পাওয়ার মধ্যে পেয়েছে স্টেট অফ হরমুজটা খুলে দেওয়া হয়েছে মাত্র, মানে ফ্রি অফ চার্জ, মাত্র 60 দিনের জন্য। আপনারা এই 60 দিন তারা কোনো কিছু চার্জ করবে না, ফ্রিলি ইয়ে করতে পারে। কিন্তু 60 দিন পরে তারা কিন্তু আবার সেই ম্যানেজমেন্টের কথা বলছে, মানে আপনার ওমানকে নিয়ে ইরান একে ম্যানেজ করবে, এই ম্যানেজমেন্ট একটা ফি তারা চার্জ করবে। এটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেল, আপনি মানে লিখে রাখতে পারেন। তো যেটা হয়েছে সেটা হলো ইরান আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়েছে, ইউএস অনেক উইকার হয়েছে। এবং এই যুদ্ধের ফলে আমরা আরো কতগুলো জিনিস দেখব। যেমন ধরেন এই যে ট্রাম্প বলেছে যে হি ইজ নট হ্যাপি উইথ নেটো। দেখেন, এই তার প্রেসিডেন্সির বছরের পর বছর সে কিন্তু সেই নেটো একটা অকেজো অর্গানাইজেশন, প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, আমরা আপনার কাছে এই বিষয়টি নিয়ে ফিরে আসবো। অর্থাৎ এটির আরো কিছু ইনটেনজিবল হয়তো ডিসঅ্যাডভান্টেজ তৈরি হতে পারে, সেগুলো নিয়ে আমরা আপনার কাছে শুনবো। তবে প্রফেসর ডক্টর কবির হাসানের কাছে একটু শুনে আসি, যেটি আপনি বলছিলেন যে এই যুদ্ধ শেষ পর্যন্ত ইরানকে আরো বেশি শক্তিশালী করেছে। এখনকার যে অবস্থান, অর্থাৎ চুক্তি, 60 দিনের আলোচনা, তাদের জন্য যে অফারগুলো আছে, ডক্টর কবির হাসান, মানে ইরান কি, ডক্টর মনির মোস্তফা আলী যেটি বলছিলেন, ইরান কি আসলেই শক্তিশালী হলো এই যুদ্ধ শেষে? আমি বলবো যে ইরান এই যুদ্ধের মধ্যে ক্লিয়ার উইনার এই সেন্সে যে ইরান টিকে আছে। যে কথাগুলো মুনির ভাই বলেছেন, কোনো অবজেক্টিভে আমেরিকার ওরা অ্যাচিভ করতে পারেনি, ওরা রেজিম চেঞ্জ করতে পারেনি, ওদের নিউক্লিয়ার বিষয়গুলোকে স্টপ করতে পারেনি, তারপর রিজনাল প্রক্সি বিষয়গুলো আছে এগুলো ওরা বন্ধ করতে পারেনি। যে 14 দফা ইন্টারিম বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এই ব্যাপারগুলো নাই। তো এখন যেটা হয়েছে, যেটা আমি বলবো যে আপনি যে গান দিয়ে শুরু করলেন, ট্রাম্প কি চেয়েছিলেন আর কি পেলেন। অফকোর্স ট্রাম্পের ভাষা যদি আপনি শুরু করেন, প্রথম থেকে মনির ভাই বলেছেন খুব মানে কড়া ভাষা, মানে নিঃস্বার্থভাবে সারেন্ডার করতে হবে, এটা সর্ট অফ ম্যাক্সিমালিস্ট পজিশন প্রেশার। সেখান থেকে একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দূরে সরে এসেছে। এবং এই স্ট্রেট অফ হরমুজ তো সবসময় ফ্রি ছিল, যুদ্ধের আগেও ফ্রি ছিল, হঠাৎ করে এটা বন্ধ হলো কেন? কারণ এই স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো সম্ভবত যারা ওয়ার প্ল্যানিং করেছেন পেন্টাগনে, তারা হয়তো ট্রাম্পকে কথাগুলো বলেছে, কিন্তু ট্রাম্প মনে করেছিলেন যে 7 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে স্ট্রেট অফ হরমুজকে ইরান কি করতে পারে। কিন্তু আলটিমেটলি স্ট্রেট অফ হরমুজে কিন্তু ট্রাম্পকে বাধ্য করেছে এই নেগোসিয়েটিং টেবিলে আসার জন্য। তো অনেকে যারা বলছেন, আপনি জানেন যে আপনি যে ক্লিপগুলো পাঠিয়েছেন, রিপাবলিকান পার্টির মধ্যে এখন বিভেদ দেখা দিয়েছে বলে যে
যদি নেগোসিয়েশনের মাধ্যমে এটা করা যেত, তাহলে আমাদের যে যুদ্ধ করে এত $60 বিলিয়ন খরচ হয়েছে এর তরফ থেকে, ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলোর কি দরকার ছিল? তো এই যুদ্ধে প্রথম থেকে আপনার অনুষ্ঠানে আমি এসেছিলাম যে ইরানের স্ট্র্যাটেজি ছিল টিকে থাকা। ওরা টিকে আছে এবং টিকে থাকার ফলে ওরা সম্ভবত, আমি বলছি, ক্লিয়ার উইনার। এখন ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছেন, উনি বলতে চাচ্ছেন, নাটক করতে চাচ্ছেন যে আমি যুদ্ধ থামিয়েছি, আমি তেলের দাম কমিয়েছি, এই সমস্ত মেজর গুলো উনি করবেন যাতে ওনার বেস ধরে রাখার জন্য। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ইসরায়েলে কিন্তু অক্টোবর মাসে ইলেকশন এবং আমেরিকাতে নভেম্বর ইলেকশন। যারা মানে নন ইন্টারভেনশনিস্ট, যারা যুদ্ধ চায়নি রিপাবলিকান গ্রুপের মধ্যে, তারা বললো যে তাহলে আমরা এই ধরনের চুক্তিতে কেন গেলাম, এটা তো আমরা যুদ্ধ না করে আলোচনা টেবিলে পারতাম। এবং তারা এটাও বলে যে এটা তো ওবামার চেয়েও খারাপ হলো, ওবামা যে কনসেশন গুলো দিয়েছিল তার চেয়ে বেশি কনসেশন এখন দিতে হবে, যেটা বললেন যে মানে অ্যাসেট ফ্রিজ যেটা করছিল ছেড়ে দিতে হবে $300 বিলিয়ন। এবং প্রক্সি যে তাদের ইয়া আছে, শক্তিগুলো, প্রক্সি শক্তিগুলো কন্টেন করতে পারছে না। এখন আলটিমেটলি যেটা হবে আর কি, ইসরায়েল এখন খুব করে চাইবে যে এটাকে স্পয়েল করতে, কারণ এটা যে কোনো কারণেই ইন্টারিম সমঝোতা ভেঙে যেতে পারে। এবং 60 দিনের মধ্যে যে একটা পার্মানেন্ট সলিউশন আসবে, যে ব্যাপারগুলো মানে টকিং পয়েন্টস, আমার মনে হয় 60 দিনের মধ্যে একটা হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পও কিন্তু আবার ইঙ্গিত দিয়েছেন 7 দিনের মধ্যে না আসলে একটা নেগোসিয়েটিং টেবিল আসতে আসতে আমরা একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবো। ইরান এখন চাচ্ছে বাইং টাইম, লেভারেজ, এবং ওরা একটা ইকোনমিক রিলিফ চাচ্ছে, ওরা একটা পাচ্ছে। কিন্তু আমি বলবো যে আমেরিকা আসলে আলটিমেটলি কিছুই পায়নি। কিন্তু ইসরায়েল এখন নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় পরাজয়। কিন্তু নেতানিয়াহু চাচ্ছে, আপনি কি জানেন কিনা জানি না, ইসরায়েলে একটা ওদের সার্ভে হয়েছে, ইসরায়েলি জনগণ চায় যে লেবাননের যুদ্ধ চালিয়ে যায় অক্টোবর পর্যন্ত, কারণ যুদ্ধ চালিয়ে গেলে যে মেজরিটি, ভেরি ইন্টারেস্টিং, মানে যুদ্ধ ইসরায়েলি জনগণ, শুধু নেতানিয়াহু যে তাও না, ইসরায়েলি জনগণ মিলে যুদ্ধ যাচ্ছে। এবং যুদ্ধবাজ একটা জাতি হিসেবে ইসরায়েলের নিজেদেরকে এখন পরিচিত করলো ওয়ার্ল্ডের সামনে। কিন্তু এটা করে তো রক্তপাত করে কেউ কোনো পক্ষে জয়ী হচ্ছে না। আমি এখানেই থামবো। নেক্সট রাউন্ডে আপনি কি জিজ্ঞেস করেন, তারপর বলবো। জি, ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী। আপনার কাছে একটু যাই, সেটি হলো যে এই চুক্তিটি বলা হচ্ছে যে চুক্তিটি হবে, এখন তো সমঝোতা স্মারক হলো, 60 দিন আলোচনা করে যে চুক্তিটি হবে সেটি 60 দিনে নাও হতে পারে। এখন ধরে নেওয়া হচ্ছে 60 দিন, এটি 90 দিন, 120 দিন, অনেক চূড়ান্ত হতে অনেক বেশি সময় লাগতে পারে। কারণ দুপক্ষের মধ্যে একটা চুক্তি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রয়োজন হয় সেটি হলো আস্থা, বিশ্বাসের সম্পর্ক। আপনি এমন একটি দেশের সঙ্গে, অর্থাৎ আমেরিকার সঙ্গে যখন আপনি ডিল করতে যাবেন, আমেরিকা তো ঘোষণা দিয়ে প্রথম দিনে হামলাটি চালায়নি, তাদের যে শীর্ষ নেতাদেরকে হত্যা করা হলো। ইরান কতটা বিশ্বাস আমেরিকাকে করতে পারবে, নাকি এই চুক্তির কাঠামোর মধ্যে এমন কিছু ঢুকে দেয়া, নিরাপত্তা কাউন্সিল অন্যান্য শক্তিশালী দেশগুলোকে সংশ্লিষ্ট করে এমন কিছু শর্ত ঢুকিয়ে দেওয়া সম্ভব হবে যার ফলে চাইলে কেউ একজন চুক্তি ভঙ্গ করার মতো সাহস, দুঃসাহস সেটি দেখাবে না? দেখুন, ডিপ্লোমেসিতে ইরান কিন্তু একেবারে কাঁচা না। এবং ইউএস যতগুলো চুক্তি করেছে, যাদের সাথেই করেছে, কোনো চুক্তি কিন্তু তারা রক্ষা করেনি। আপনি মানে ইউএস এর 200 বছরের ইতিহাস ঘাটলে আপনি দেখবেন যে তারা যতগুলো চুক্তি যত দেশের সাথে বা যত গ্রুপের সাথে করেছে, তারা সবগুলোই ভঙ্গ করেছে। এবং আপনি ইরানের কথাই চিন্তা করেন, যে ইরানের সাথে তো আগেও চুক্তি হয়েছে, সেগুলো ভঙ্গ হয়নি। সেই জেসিপিওতেই ফিরে যায়, যে চুক্তিটা হলো আপনার সিকিউরিটি কাউন্সিলের 5টা মেম্বার প্লাস জার্মানিকে নিয়ে, যেখানে আপনার রাশিয়া, চায়না পর্যন্ত ছিল। সেখানে কারোর সাথে কোনো সলা পরামর্শ না করে শুধু ইউএস এককভাবে সেই চুক্তি থেকে সরে আসলো। তারপরে দেখেন যে কতবার ইরানকে হামলা করলো। এত কিছু পরেও কি ইরান ইউএসকে বিশ্বাস করতে পারে? না, তারা বিশ্বাস করে না। এবং তারা সেই বিশ্বাসের জায়গা থেকে এই নেগোসিয়েশন তারা যাবে না। কাজেই ইরানের সাথে এখন নেগোসিয়েশন করাটা খুব টাফ হবে ইউএস এর পক্ষে। আর আপনার 60 দিনে যদি না হয়, তাহলে ইরানের কি আসে যায়? ইরান তো যতটা লেন্থি করতে পারে তত ইরানের ভালো। আপনার এই 60 দিন পার হয়ে যদি নেগোসিয়েশনটা আপনার ধরেন সেই সেপ্টেম্বরের দিকে, অক্টোবরের দিকে চলে যায়,
তাহলে দেখেন ইউএস ইলেকশনের রেজাল্টটা কি হবে। কবির ভাই অলরেডি না মানে ইউএস এর তো পরিস্থিতি এখন আর খারাপ কোনো কিছু হবে না। যেটা হয়েছে, হরমুজ যদি খুলে দেওয়া হয়, তেলের দাম যদি কমে আসে, তাহলে তো এটি 60 দিন চলুক, 120 দিন চলুক, 300 দিন চলুক, তাতে কি সমস্যা হবে? সমস্যা হবে। আপনার দেখবেন যে ইরান খুব একটা টাফ স্টান্স তারা নেবে। হ্যাঁ, তারা দেখেন এই যে 300 বিলিয়ন যে রিবিল্ডিং ফান্ড, এ ব্যাপারে তারা একটা কঠোর অবস্থা দিকে যাবে, যেগুলো নিয়ে এখনই তো সমালোচনা হচ্ছে ইউএসএ তে, তাই না? এই সমালোচনাগুলো যতই ইলেকশনের কাছাকাছি আরো হবে, ততই কিন্তু ইলেকশনে তার একটা ইফেক্ট পড়বে। হ্যাঁ, অলরেডি এটা একটা ইফেক্ট তো পড়বেই, বরং এটাকে লেন্থি করতে গেলে আমাদের তো মনে আছে ইরানের কিভাবে কার্টারকে ডিফিট দিল এবং রিগানকে মানে ইলেকশনে জেতার একটা সুযোগ করে দিল, সে সমস্ত তো ইরানের জানা আছে। হ্যাঁ, কাজেই আপনার তারা এমন একটা স্টান্স নেবে যেটা ইউএস, আমি জানি না তারা গিলতে পারবে কিনা। হ্যাঁ, আর না গিলতে পারলে এটা তো ওই আমি বললাম যে আমি প্রশ্নটা একটু স্পেসিফিক আপনাকে করি। সেটা হলো, যখন ওবামা চুক্তিটি করেছিল তখন রিপাবলিকানরা এটি সমালোচনা করেছিল যে এই চুক্তির শর্তগুলোর বাইরেও গোপন একটা আন্ডারস্ট্যান্ডিং দুইটা দেশের মধ্যে হয়েছে, কিছু কিছু বিষয় ছিল। এবারও সিএনএন থেকে শুরু করে অন্যরা বলছে যে চুক্তিটি হবে সামনের দিনে, এখন পর্যন্ত এটিকে জেন্টলম্যান এগ্রিমেন্টস বলা হচ্ছে। চুক্তির বাইরে, লিখিত ধারাগুলোর বাইরে কিছু শর্ত থাকবে যেটি দুইটি দেশ মেনে চলবে। আমার প্রশ্নটা হলো, ট্রাম্প প্রশাসন কিংবা আমেরিকার বর্তমান প্রশাসনকে ইরান ততটা বিশ্বাস করবে কিনা যে তারা জেন্টলম্যান এগ্রিমেন্ট অনুযায়ী কাজ করবে? না, এটা না করাটাই স্বাভাবিক। হ্যাঁ, তারা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু একটা নেগোসিয়েশনে তো আসতে হবে। বিশ্বাস করুক বা না করুক, একটা নেগোসিয়েশন তো করতে হবে, এবং সেই নেগোসিয়েশনটা হবে তাদের টার্মসে। এবং তারা কিন্তু সেভাবে, দেখেন পাকিস্তানে যে জেডি ভ্যান্স গেল এবং অনেকদিন যাবতীয় এটা চলছে, ইরান কিন্তু তাদের স্টান্স থেকে কিন্তু সরে আসেনি, বরং আমেরিকা কিন্তু সরে আসছে তাদের স্টান্স থেকে। হ্যাঁ, কাজেই আমি আশা করব না যে ইরান সফট হবে, বরং আরো কঠিন হতে পারে। কারণ এখানে পলিটিক্সটা তো দেখতে হবে। পলিটিক্সটা হলো ইউএস ইলেকশন, না ইসরায়েলি ইলেকশন অক্টোবরে, আমেরিকান ইলেকশন নভেম্বরে। হ্যাঁ, কাজেই এইটা যত টানতে পারে। আপনি কি মনে করেন যে ইরান এই ট্রাম্পকে আর নেতানিয়াহুকে পছন্দ করে? ইরান তো চাইবে যাতে এই ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি যাতে হেরে যায়, ওদিকে আপনার নেতানিয়াহু যাতে হেরে যায়। হ্যাঁ, কাজেই তারা, এটা আমেরিকার জন্য খুব কঠিন হবে, এই মানে ইয়ের শর্তগুলো মেনে নিতে খুব কঠিন হবে। কিন্তু না মেনে নিয়ে তো আমি কোনো উপায় দেখছি না। যদি তারা ওই উইদিন 60 days যদি এটাই করতে পারে, তাহলে হয়তো ইলেকশনে আপনার রিপাবলিকানদের ভরাডুবিটা ঠেকানো যেতে পারে। আমি জানি না ঠেকানো যাবে কিনা। আমরা এই আলোচনাটাতে আসবো। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে একটু জানি, যেটি আমাদের মনির মুস্তফা আলী স্যারও বলছিলেন, যে আলোচনার শেষে এখন ইরান শক্তিশালী একটা অবস্থানের দিকে যাচ্ছে। এতদিন আমরা দেখেছি দাবার গুটির প্রথম চালটা অলওয়েজ আমেরিকা দিয়েছে। তারা বলেছে আলোচনার টেবিলে আসো, ইরানকে আসতে হয়েছে, না আসলে দুটো বোমা মেরে এসেছে। ইরান এতদিন পর্যন্ত ডিফেন্স করেছে, কিন্তু অনেক ইন্টেলিজেন্সের অ্যানালাইসিস বলছে যে ইরান এই যুদ্ধ শেষে একটা ইকোনমিক নিউক্লিয়ার অপশন পেয়ে গেছে, যেটি হলো হরমুজ। অর্থাৎ ইরান এখন বলতে পারে, নিজেরা ফার্স্ট স্টেপে এসে বলতে পারে যে $300 বিলিয়ন দিচ্ছ না, হরমুজ বন্ধ করে দিচ্ছি, অমুক চুক্তি সত্য মানছো না, হরমুজ বন্ধ করে দিচ্ছি। মানে এখন কি ইরান ওই পর্যায়ে যাওয়ার মতো শক্তিশালী হয়েছে যে তারা পুরো বিশ্বকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে? আমি যেটা মনে করি, এই মুহূর্তে ইরান টেকটিক্যাল ফ্লেক্সিবিলিটি দেখাবে, স্ট্র্যাটেজিক সারেন্ডার না, যেটা মুনির ভাই বলেছেন, আপনি বলছেন যে নেগোশিয়েটিং টেবিলে ওরা যেতে চাচ্ছে, কিন্তু ওরা আরো স্ট্রঙ্গার পজিশনে যাবে। কারণ স্ট্রেট অফ হরমুজটা কিন্তু ইরান এবং ওমানের সীমানার মধ্যে, এটা কিন্তু আন্তর্জাতিক সীমানার মধ্যে না। এতদিন কিন্তু ট্রেড ফ্লোকে ওরা চালিয়ে যাচ্ছিল, কোনো ধরনের অসুবিধা করেনি। কিন্তু যখন দেখলো যে তারা সব দিকেই মার খাচ্ছে, তাদের বড় অস্ত্র স্টেট অফ হরমুজ, যেটা হয়তো আমেরিকান যে পলিসি মেকাররা, যারা ওয়ার্ল্ড পলিসি মেকাররা ছিল, এটাও ভাবতে পারেনি। এখানে এসে মানে আমেরিকা ধরা খেয়ে গেছে। কিন্তু ইসরায়েল তো আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছে,
ইসরায়েলের কারণে এখন ওদের মধ্যে এক ধরনের রিগ চলছে, কারণ ইসরায়েল চাচ্ছে তাদের যে 40 বছরের কথা যেটা বলেন উনি ভাই, ওদের যে গ্রেটার ইসরায়েল ওরা বানাতে চাচ্ছে, ওরা লেবানন দখল করতে যাচ্ছে, সিরিয়া দখল করতে যাচ্ছে, আলটিমেটলি যে বিবলিক্যাল ইসরায়েলকে ওরা তৈরি করতে যাচ্ছে, এবং সেটাই ওদের মন মানসিকতার মধ্যে আসছে। কিন্তু এই মুহূর্তে ইরান কিন্তু যে জিনিসটা ভুল করেছে আমেরিকা, ইরানের যে মানে শাসন ব্যবস্থা, ওদের যে লিডারশিপ ফিলসফি, এটা কিন্তু একটা ব্যক্তিকেন্দ্রিক না। ওরা মনে করেছিল যে খামেনিকে মেরে ফেললে সবকিছু ভেঙে পড়বে, কিন্তু ওদের যে মোজাইক স্ট্র্যাটেজি, যে ওরা খামেনি একটা প্রতিবিম্ব, তার পিছনে লোকজন আছে যে তারা জানে যে একটা লেয়ার পড়ে গেলে আরেকটা লেয়ার বেরিয়ে, আরেকটা লেয়ার বেরিয়ে। আপনারা তো জানেন যে শুধু খামেনি না, খামেনির সাথে সেকেন্ড লেয়ার পর্যন্ত আমেরিকা ধ্বংস করেছে, আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু এই তাদের যে ফিলসফি, যে নেতৃত্বের বিকাশের যে ফিলসফিটা, এটা ডিফারেন্ট। এই জন্য কিন্তু ওদের রেজিম টিকে গেছে, শুধু টিকে যায়নি। মনির ভাই ভালোই বলেছিলেন, এই যে সিনিয়র খামেনি ইজ মোর ফ্লেক্সিবল, বয়স হয়েছে উনি এতটা না, কিন্তু জুনিয়র খামেনি কিন্তু ভেরি আনপ্রেডিক্টেবল। এবং সিনিয়র খামেনি কিন্তু বলেছিল যে পারমাণবিক বোমা আমাদের মানে ধর্মীয় মূল্যবোধের বাইরে, যেমন একটা ফতোয়া আছে যে ওরা একটা পারমাণবিক বোমা তৈরি করবেন। কিন্তু এখন যে জুনিয়র খামেনি উনি কিন্তু এখন সাংঘাতিক ভাবে কিন্তু উনি আহত হয়েছেন। ওনার হয়তো পা লিন চলে, এবং ওনার মা বাবা স্ত্রী ওদের হত্যার স্মৃতি তার কাছে আছে। স্মৃতি আছে। উনি তো এখন উনি হলেন সুপ্রিম লিডার, এখন উনি হয়তো আগের ফতোয়া উনি নাও মানতে পারেন। এবং আমার মনে হয় এই যে উদ্দেশ্যে ওরা নিউক্লিয়ার বোমা বা সক্ষমতা ধ্বংস করে বলে যাচ্ছিল, আমার মনে হয় যুদ্ধ ইরানকে আরো তাড়াতাড়ি নিউক্লিয়ার বোমা তৈরি করার পক্ষে নিয়ে যাবে। আরেকটা ব্যাপার যেটা, ইরান কোনোদিন আমেরিকাকে বিশ্বাস করবে না। বিশ্বাসের জায়গা থেকে ইরান আর নেগোশিয়েট করবে না। আমরা বিশ্বাসের মানে সুযোগ নেই, কিন্তু যারা যাদেরকে বিশ্বাস করতো, ডক্টর কবির হাসান, যারা যাদেরকে বিশ্বাস করতো, অর্থাৎ আমেরিকা ইসরায়েলকে বিশ্বাস করতো, ইসরায়েল আমেরিকাকে বিশ্বাস করতো। আমরা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যটা শুনে আসি, তিনি কি কঠোর ভাষায় আজকে ইসরায়েলের সমালোচনা করেছেন, তারপরে আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে। Is that you've seen people within Bibi's cabinet who have come out and attacked the deal, and in some ways very personally attacked the President of the United States. And I guess my message to them would be twofold. Number one, Donald J. Trump is the only head of state in the entire world who is sympathetic to the nation of Israel at this moment in time. And he happens to be the head of state of the world's superpower. If I was in the cabinet of the Israeli government, I might not be attacking the only powerful ally that I have anywhere left in the entire world. And the second message I would give to some of those cabinet members, Bibi, to his credit, has not gone down this path, but to some of these cabinet members in Israel who are attacking the President of the United States, the other thing that I would say is that over the last 3 months, 2/3 of the defensive weapons that have protected your homeland have been built by American hands and paid for by American tax dollars. The problem for Israel is not Donald J. Trump. And anybody in Israel who thinks their biggest problem is the President of the United States needs to wake up and smell the reality of the situation that country is in. Thank you all. ডক্টর কবির হাসান, একেবারে তো হাতের খোঁচা দিয়ে দেওয়া হলো যে তোমার দেশকে রক্ষা করার 2/3 অস্ত্র তো আমার দেশের ট্যাক্স ডলার দিয়ে দিয়েছি, এবং বলছেন যে মানে আমরা একমাত্র পাওয়ারফুল এলাই তোমাদের, একমাত্র। তো এত কঠোর হলেন কেন জেডি ভ্যান্স? আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখি, তিনি হয়তো চেতে যান, তিনি হয়তো রাগ করেন, কিন্তু অনেক ধীরে সুস্থে তো জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট কথা বলেন, তাকেও কেন ইসরায়েলকে এত কঠোর ভাষায় বার্তা দিতে হচ্ছে? দেখুন, এখন রিপাবলিকান দলের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। আমি আগে বলেছি দুটো শিবির আছে। একটা শিবির হলো যে আমেরিকা ফার্স্ট, ওরা এনি ধরনের নন ইন্টারভেনশনিস্ট, কোনো যুদ্ধে জড়াতে চায় না। আরেকটা আছে যারা হকিস, যারা ইসরায়েলি লবি দ্বারা, আইপেক দ্বারা প্রভাবিত, তাদের ইলেকশন নির্ভর করছে, তারা আসলে যুদ্ধের পক্ষে। এই অবস্থায় এই যুদ্ধটা দুই পক্ষকেই মানে এক ধরনের অস্বস্তিতে ফেলেছে। অফকোর্স আমরা যুদ্ধ চাইনি, আমরা যারা বলছে রিপাবলিকান পার্টির মধ্যে যে এটা আলোচনার মাধ্যমে করা যেত,
তো আর যারা যুদ্ধ চালিয়ে যেতে যাচ্ছে, যারা ইসরায়েলের পক্ষে এবং যাদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ওরা কনভিন্স করেছে যে এই যুদ্ধে যাওয়া দরকার, তারা দুজনের জন্য একটা মানে দুই পক্ষ, এক পক্ষকে ডেফিনেটলি জেডি ভ্যান্স মানে রিপ্রেজেন্ট করছে আমি মনে করি, যারা আমেরিকা ফার্স্ট নন ইন্টারভেনশনিস্ট। ইয়েস, উই আর ফ্রেন্ড অফ ইসরায়েল, আমরা তোমাদেরকে হেল্প করবো, কিন্তু তোমরা যদি আমাদের অবস্থা এখন না দেখো, যে আমাদের এই অবস্থায় যদি আমেরিকান ইন্টারেস্ট ওরা না দেখে, তাহলে আমরা কেন ইসরায়েলের ইন্টারেস্ট দেখবো? সবচেয়ে বড় কথা, আমি এই দেশে অনেকদিন আছি, মুনির ভাই আমার মতোই আছেন, আমি কিন্তু কখনোই আমেরিকান টপ লিডারশিপের কাউকে সরাসরি ইসরায়েলকে আক্রমণ করতে দেখিনি। এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, বাট এট দি সেম টাইম আমি এটাও মনে করি দ্যাট ইজ দ্য বিগিনিং অফ জেডি ভ্যান্সের ডাউনফল। কারণ জেডি ভ্যান্সকে এখন ইসরায়েলি লবি অ্যাটাক করবে, হয়তো সে যে তার সম্ভাবনা ছিল যে প্রেসিডেন্সিয়াল নমিনি হওয়ার, সেটাতে তার একটা বিঘ্ন হতে পারে। মানে এটা কি জেডি ভ্যান্স জানতেন না? মানে আপনার কাছে কি মনে হয়, জেডি ভ্যান্স কি জানতেন না এটা, যে আমি এই ধরনের কমেন্টস করলে আমার ক্যারিয়ারে খেয়ে দিতে পারে? হ্যাঁ, জানতেন, কিন্তু একটা জিনিস হচ্ছে জেডি ভ্যান্স কিন্তু তার একটু, আমার মনে হয় তার মানে ফিলোসফিতে চেঞ্জ। আপনি জানেন সে হি হ্যাজ রিসেন্টলি কনভার্টেড টু ক্যাথলিসিজম। তাদের একটা কনফেশন বলে একটা বইও লিখেছেন। মানুষের ভিতরে পরিবর্তন আসে, আমার তার একটা পরিবর্তন এসেছে। সে কিন্তু যুদ্ধের পক্ষে ছিল না, কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে গেছে সে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছে লয়ালিস্ট হিসাবে, তাই না? আপনি এবং পুরো শান্তি প্রক্রিয়ার মানে চুক্তির প্রক্রিয়াটা তিনি নেতৃত্ব দিয়েছেন, মানে যে আলোচনাটা হয়েছে। এই আলোচনার পক্ষে, আবার যুদ্ধ যখন শুরু হয়ে গেছে কিন্তু উনি কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে গেছেন। জি। আবার তার মধ্যে একটা যখন সুযোগ এসেছে একটা চুক্তি করে, সে চুক্তি কিন্তু উনি নেতৃত্ব দিয়েছেন। তা আমি মনে করি যে উনি প্যাসিফিস্ট, উনি হকিস দলের না, রিপাবলিকান পার্টির। কিন্তু রিপাবলিকান পার্টির এখনো স্প্লিট ইন বিটুইন। কিন্তু সবচেয়ে বড় কথা, যার রিপাবলিকান গ্রাসরুট লেভেলে যারা আছে, কিন্তু তাদের মেজরিটি কিন্তু আমেরিকা ফার্স্ট, তারা ইসরায়েল দিয়ে যেহেতু বম মারতে চায় না। কারণ আলটিমেটলি যে 300 বিলিয়ন কথা বলা হলো, ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছে যে এটা ওদের পয়সা দেওয়া না, গালফ স্টেট গুলো পয়সা দিবে, কিন্তু আলটিমেটলি কোনো না কোনো ভাবে আমেরিকার ট্যাক্স পেয়ারদের সে পয়সা খরচ করতে হবে। তার চেয়ে বড় কথা 2/3 যেটা ডোনাল্ড ট্রাম্প বললেন, এই যে অস্ত্র গোলা বারুদ যেটা আমেরিকা বানাচ্ছে আমাদের পয়সা দিয়ে, তোমাদেরকে প্রটেক্ট করার জন্য। তো এগুলো তো আলটিমেটলি আপনার আমার পকেট থেকে যাচ্ছে, তাই না? তো এটা তো মানে নর্মাল ইলেকশনে দারুণ ভাবে এটা ইম্প্যাক্ট করবে। আর যে কথাটা মুনির ভাই ভালো করে বলেছেন, ওরা কিন্তু এটা প্রলং করার চেষ্টা করবে পার্মানেন্ট একটা সলিউশনের জন্য, নভেম্বর পর্যন্ত নিয়ে যেতে, এবং এটা ডেফিনেট একটা ইম্প্যাক্ট করবে মিডটার্ম ইলেকশনে। মিডটার্ম ইলেকশন যদি রিপাবলিকান পার্টি কোন একটা হাউস হারায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প আগের মতো সেই সময় শক্তিশালী থাকবেন। প্রফেসর কবির হাসান, মানে যেটি আপনি বলছিলেন, এটি জেডি ভ্যান্সকে শক্তিশালী করেছে এবং প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য তাকে বেশ এগিয়ে রাখবে। আমরা পুরো প্রক্রিয়াতে মার্কো রুবিওকে সরিয়ে রাখা হচ্ছে কেন? মানে এটি রিপাবলিকানদের অনেকের কাছে প্রশ্ন আসছে যে স্টেট সেক্রেটারি নেই, অন্য দেশের সাথে ডিল করা হচ্ছে। না, অন্য দেশের স্টেট সেক্রেটারি বলতেছেন মার্কো রুবিও নাই, কারণ মার্কো রুবিও একটা হকিশ গ্রুপের মধ্যে, আমি যেটা মনে করি আর কি, রিপাবলিকান পার্টি আর পেসিফিস্ট গ্রুপ জেডি ভ্যান্স। হয়তো ইরানের পক্ষ থেকে বললেন না, গোপনে কিছু ইয়া হয় যে আপনি কার সাথে কথা বলবেন, আপনি কি রুবিওর সাথে কথা বলবেন, যা জেডি ভ্যান্সের। তো এই বলেছে যে, এবং পাকিস্তানের মধ্যস্থতা, এই ব্যাপারগুলো সব ব্যাপারগুলো ওদের মধ্যে ডেফিনেটলি আলাপ আলোচনা হয়েছে। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, ইয়ে শুধু ডোনাল্ড ট্রাম্প যে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন করেছে এটা না, একজন হেড অফ স্টেট কেউ মেনে করতে পারে না আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। সে কিন্তু ইউনাইটেড স্টেটস ডোমেস্টিক লকেও ভায়োলেট করেছে, তাই না? যে কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গেলে আমরা একটা ছোট বিরতি নিতে হচ্ছে। শুধু এটুকু বলি যে এটা আসলে টেকনিক্যাল বিষয়। আমরা দেখেছি যে বর্ডার ইস্যুটা কামালা হ্যারিসকে ডিল করতে দেওয়া হয়েছিল, ব্যর্থ হয়েছেন, তার প্রেসিডেন্সিয়াল ক্যারিয়ার শেষ হয়েছে। জেডি ভ্যান্সকে এমন একটি ইস্যু দেওয়া হয়েছে, তার প্রেসিডেন্সিয়াল ক্যারিয়ারের জন্য এটি অনেক বড় চ্যালেঞ্জ তৈরি করবে। আমরা বিরতির পর ফিরে এসে এইসব বিষয়ে আলোচনা করছি। ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান, আছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ফর্মার চেয়ারম্যান ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, আমরা ইসরায়েলকে খুশি করতে পারছি না, তারা রীতিমতো নিন্দা শুরু করেছে, তাদের ক্যাবিনেট মেম্বাররা পর্যন্ত আমাদের প্রেসিডেন্টের নিন্দা করছে। মানলাম ইসরায়েল খুশি করা গেল না, আরেকটা দেশ ইরানকে তো খুশি করার প্রশ্নই আসে না। এখন
রিপাবলিকানদেরকে খুশি করা যাচ্ছে না, মানে রিপাবলিকান সিনেটররা রীতিমতো সামনে মধ্যবর্তী নির্বাচন, তার আগেই অনেকে টেড ক্রুজ, টার্কার কারসন অনেকেই কথা বলতে শুরু করছেন। কেউ বলছেন এটা লজ্জাজনক অপমান, এটি মানে আমেরিকার স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে। রীতিমতো তারা সবাই ক্ষোভ উদ্গীরণ করছেন। এটি কি প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানকে নড়বড় করবে নাকি সাময়িক ঠিক হয়ে যাবে? আচ্ছা, এটা আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু জেডি ভ্যান্সের ব্যাপারে একটু ফিরে যাই। হ্যাঁ, শেফ। মানে আপনি যে ডেফিনেটিভ একটা কনক্লুশন কিন্তু চলে গেছেন যে তার পলিটিক্স শেষ। না, শেষ আমি না, কিন্তু তা মনে আমি করি বলছি যে মানে চ্যালেঞ্জের মধ্যে ফেলা হয়েছে তাকে। চ্যালেঞ্জের, আমি তাও মনে করি না। আমি তো মনে করি যে সে ভালো করেছে, সে এটা করে হ্যাঁ। তার বরং মানে ইলেকশনের পথটা আর একটু পরিষ্কার করলো। ওকে, যদি ভালো কারণ- কিছু করে তাহলে তো কারণ টিকে যাবে। আমরা একটু একটু খোঁজ খবর নিলে আর দেখবেন যে এই রিপাবলিকান পার্টির প্রচুর লোক যে ইসরায়েলের পিছনে যে এত পয়সা খরচ, এত ঘষাঘষি, এত কিছু করা তাদের, এটা কিন্তু অনেক রিপাবলিকানরাই পছন্দ করে না। হ্যাঁ, কাজেই এটার জন্য যে তার ইয়ে হবে। আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে এই যে জেডি ভ্যান্সের যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রিভিয়াস প্রেসিডেন্ট যে ছিল, এক্সেপ্ট আপনার বুশ আর আমাদের প্রেজেন্ট প্রেসিডেন্ট, আপনার 1991-এ যে প্রথম গালফ ওয়ারটা হলো, সেই গালফ ওয়ারে সাদ্দাম হোসেন কিন্তু প্রচুর স্কাদ মিসাইল পাঠাচ্ছিল সেই ইসরায়েলে। আপনাদের হয়তো মনে থাকতে পারে, তখন ইসরায়েলি প্রাইম মিনিস্টার ছিল আইজ্যাক শমির। হ্যাঁ, তখন বুশ সিনিয়র কিন্তু তাকে বলেছিল যে তোমার যতই স্কাদ মিসাইল পড়ুক না কেন তোমার সে টেরিটরিতে, তুমি ট্রু শব্দটা পর্যন্ত করবে না। হ্যাঁ, এবং সে কিন্তু ট্রু শব্দটা পর্যন্ত করেনি। এইরকম কিন্তু ইউএস প্রেসিডেন্টের ভাষা ছিল আপনার আনটিল বিল ক্লিন্টন। হ্যাঁ, তারপরে জর্জ বুশ শেষে একটু মানে জর্জ বুশ জুনিয়র এসে একটু ঘষাঘষি বেশি শুরু করলো। আর ট্রাম্প এসে তো কোনো কথাই নেই। কিন্তু ওবামা কিন্তু অতটা ঘষাঘষি সে করেনি, যার ফলে ওবামার সাথে তো নেতানিয়াহুর একদম বনিবনা ছিল না। তারপরে কি ওবামার কি রিইলেক্টেড হতে কি খুব প্রবলেম হয়েছে? ওই জুরা কি ওবামাকে ভোট দেয়নি? মানে ইউএস যুদ্ধের মধ্যে তো বেশিরভাগই ডেমোক্র্যাট এবং তারা ওবামাকে ভোট দিয়েছে। কাজেই মানে এই যে দুটো প্রেসিডেন্ট, জর্জ বুশ আর ডোনাল্ড ট্রাম্প, মানে ইসরায়েলকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যার ফলে হবে কি, মানে একটা রিফট বিটুইন ইউএস অ্যান্ড ইসরায়েল ইজ এ শিওর থিং। মানে এর কোনো ইয়ে নেই, মানে তাদেরকে লাই দিতে দিতে এমন এক জায়গায় নিয়ে গেছে যে দেখবেন যে এই বছরই যে আপনার লেবাননের যে যুদ্ধটা বন্ধের আপনার দায়িত্ব নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমি প্রেডিক্ট করছি এখানে যে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে তারা মানবেও না, তারা হয়তো ওখানে যুদ্ধ চালিয়ে যাবে, মানবে না, যার ফলে অক্টোবরের নির্বাচন, ইসরায়েলের মধ্যে একটা রিফট। অক্টোবরের নির্বাচন, এটি তো নেতানিয়াহু ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি এখন যুদ্ধ বন্ধ করলে তিনি হেরে যাবেন। সেটাই, মানে যুদ্ধ বন্ধ করলে সে হেরে যাবে, আর যুদ্ধ চলতে থাকলে রিপাবলিকের হেরে যাবে। এখন আপনি দেখেন এই যে দুটো সমীকরণ আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ চলতে থাকলে রিপাবলিকানরা আর মিড টার্মে আসতে পারবে না, আর যুদ্ধ চলতে থাকলে মানে বন্ধ হলে কাজে এখানেই তো একটা রিপ তৈরি হয়ে বসে আছে। হ্যাঁ, কাজেই আমি মানে কোনো ইয়ে দেখছি না, আমি কোনো মানে খুব ভালো প্যাথ ফরওয়ার্ড আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্ন ছিল যে ইসরায়েলকে তো খুশি করা যাচ্ছে না, কারণ ওই যে দুজনা দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে, কিন্তু ঘরের ভিতরে এসে তো আপনি মানে রিপাবলিকানদেরকেও খুশি করতে পারছেন না, তারাও তো এখন কথা বলছে। ইসরায়েলকে কিভাবে খুশি করে? এই যে কবির ভাই তো বললেন যে ইসরায়েলের লক্ষ্য তো বিশাল। ইসরায়েল হচ্ছে ওখানে মিডল ইস্টে বিরাট একটা দেশ তৈরি করবে। তারা সিরিয়া নিয়ে নেবে, লেবানন নিয়ে নেবে, সেটা যাচ্ছে না, কিন্তু আপনি ঘরের ভিতরে রিপাবলিকানদেরকে কেন খুশি করতে পারছেন না? তারা কেন এত উচ্চস্বরে এখন এই চুক্তির বিরোধিতা শুরু করেছেন? কারণ এটা তো আসল ব্যাপার হলো কি, ট্রাম্পের যে মিস স্টেপস, এটা কতটা তারা মেনে নেবে। তারা তো ট্রাম্পের মিস স্টেপস মেনে নিতে 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 তাদের এখন তারাও তাদের মানে পিঠটা দেয়ালে ঠেকে গেছে। হ্যাঁ, যার ফলে এখন তারা তো দেখছে যে তাদের জন্য একটা বিপর্যয় আসছে, এই যে মিড টার্মে একটা বিপর্যয় আসছে। হ্যাঁ, এবং এর জন্য দায়ী কে? এর জন্য তো এককভাবে ট্রাম্পই দায়ী। হ্যাঁ, কাজেই এটা তারা মেনে নেবে কিভাবে? হ্যাঁ, তাহলে এটা একটা বড় কারণ হতে পারে। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে একটু শুনি, মানে কি কারণে এই ট্রাম্প
ট্রাম্পের কিংবা রিপাবলিকানদের এখন বড় বড় নেতারা, আমি তো দাবি বললাম, ট্রেড ক্রুজ, টাকার কার্লসন থেকে শুরু করে অনেকেই কথা বলতে শুরু করছেন, মানে নিজেদের পিঠ বাঁচানোর জন্য মধ্যবর্তী নির্বাচনে, নাকি আসলেই তারা মনে করছেন কথা বলা শুরু করা দরকার? না, আসলে এই চাপা খুব সব সময় ছিল। আপনি যদি রিপাবলিকান বেসও দেখেন, যারা যে পোর, যারা আনএডুকেটেড, যারা হোয়াইট, যারা ওয়ার্কিং ক্লাস সাদা রিপাবলিকানরা, আসলে ওরা চাচ্ছে ইকোনমিক রিলিফ। এবং যুদ্ধের কারণে যে ওদের ইকোনমিক কমে যাচ্ছে, টাকা পয়সা ইসরায়েলের কাছে যাচ্ছে, তারা কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করছে। তো থিঙ্কিং পোর্শনে যেটা বললাম আমি, যে হকিশ পার্টরা তারা আইপ্যাক এর কারণে তারা ইসরায়েলকে সাপোর্ট করছে, কিন্তু যারা নন ইন্টারভেনশনিস্ট, আমেরিকা ফার্স্ট, যারা ইন্টেলেকচুয়াল লেভেলে, ওরা কিন্তু চাচ্ছে যে যুদ্ধ না, যে আলোচনার মাধ্যমে এই জিনিসটা হওয়া দরকার। তো কিছু কিছু রিপাবলিকান মনে করছে যে যারা হকিশ, তারা মনে করছে এখন ইরান স্যাংশন রিলিফ পাবে, তাদের রিজিওনাল যে ইনফ্লুয়েন্স আছে সেটা তারা ধরে রাখতে পারবে, এই ইসরায়েল নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। কংগ্রেসকে পাশ কাটানো হচ্ছে, কিন্তু কংগ্রেসকে পাশ কাটানো হচ্ছে মানে এই যে চুক্তি করা হচ্ছে, যুদ্ধই তো করেছে কংগ্রেসকে পাশ কাটিয়ে। কংগ্রেস কিন্তু তখন কিছু বলেনি। তো এগুলো মানে ডোনাল্ড ট্রাম্প তো কথা বেশি বলে যে নো ব্যাড ডিল, মানে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে, এটা ছিল সাংঘর্ষিক। কিন্তু এখন জেডি ভ্যান্স যে কথাটা বলেছে, সে কিন্তু যারা নন ইন্টারভেনশনিস্ট, আমেরিকান ফার্স্ট, ওদের পক্ষে কথা বলেছে। এবং এটাই কিন্তু মেজরিটি এখন রিপাবলিকান পার্টির মধ্যে। এখন যদি যুদ্ধ, যেটা মুনির বলেছেন, চালিয়ে যায় নভেম্বর পর্যন্ত, তাহলে রিপাবলিকান পার্টির মিড টার্ম ইলেকশনে ডেফিনেটলি ওরা হারবে। এবং এটা চাচ্ছে না। আবার এট দি সেম টাইম যে ইসরায়েলে অক্টোবরে হতে পারবে, এবং ইসরায়েলের জনগণ যারা লিকুদ পার্টির সমর্থক, 62% চার্জ বলছে যে লেবাননের যুদ্ধ চালিয়ে যাও। এখন যুদ্ধ আবার এটা মানে ডোনাল্ড ট্রাম্প তো একটা ক্যাচ 22 সিচুয়েশন ফেলে দিল, কারণ ডোনাল্ড ট্রাম্প এই মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং মধ্যে যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন, এবং উনি এই ইয়াটাই দিতে চাচ্ছেন সবাইকে যে আমি তো যুদ্ধ বন্ধ করেছি, তেলের দাম কমিয়েছি, এখন যদি যুদ্ধ বন্ধ না করতে পারেন লেবাননে, এবং এটা কিন্তু একটা ভালো শর্ত ইরানের, ইরান কিন্তু প্লে দিস কার্ড, যে যুদ্ধ যদি বন্ধ না করে তাহলে এই যে সিক্স ফায়ার, এটাও ভেঙে যেতে পারে। আর ইরানকে আর কত বম মারবে, তাই না? ওরা মানে আঘাত সইতে সইতে ওরা এমন একটা লেভেলে পৌঁছে গেছে, ওদের কাছে কোন একটা ফ্যাক্টর না। তাহলে এই ট্র্যাজেডি যে আমরা আন্ডারস্ট্যান্ড ভেঙে যেতে পারে, এবং ইসরায়েল কিন্তু এটা চাচ্ছে এটা ভেঙে যাবে। কিন্তু এখানে আরেকটা কাউন্টার ফোর্স আছে, আপনার বুঝতে হবে, যেসব কান্ট্রিগুলো ইকোনমিক সবচেয়ে বেশি মানে এফেক্টেড হচ্ছে, ওরা প্রতি ওদের ব্যবসা পাতি সবকিছু, ওরাও চাচ্ছে এই ধরনের একটা সমঝোতা আসুক, যুদ্ধটা বন্ধ হোক, কারণ ব্যবসা বাজার করতে পারে। তো এখানে মাল্টিপল মানে ফোর্সেস কাজ করতেছে, বাট ইন নেট আমি বলবো যে ইরানের বিজয়, আমেরিকাকে নেগোসিয়েটিং টেবিল আসতে হলো, আলটিমেটলি বড় পরাজয় হলো মানে নেতানিয়াহু যেটা যেভাবে চাচ্ছিল সেটা হবে না, তাদেরও শক্তিটা অনেকটা খর্ব হবে। এবং শুধু তাই না, সবার চোখ খুলে গেছে, সবাই মনে করতো যে এটা হলো ফাংশনিং ডেমোক্রেসি, ওরা হলো মানবতার। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার, ওরা যা গাজাতে যেটা করেছে, যেভাবে ওরা মানে অত্যাচার করেছে, অত্যাচার কিন্তু তারাও নিজেরাই অত্যাচারিত হচ্ছে 40-50 বছর আগে সেকেন্ড কোয়ার্টার, তার সেটা ভুলে গেল কিভাবে? এখন যুদ্ধবাদ জাতি হিসাবে তাদের একটা ব্যাড রেপুটেশন, এটা ইসরায়েল অনেকদিন বহন করতে হবে, সেটা লং টার্ম ক্ষতি হয়ে গেল ইসরায়েলের জন্য। ইসরায়েলের নিজের কারণেও ওরা নেগোসিয়েটিং টেবিলে এসে 1967 বর্ডার দিয়ে আব্রাহাম অ্যাকর্ডের কথা যেটা বলা হচ্ছে, জিসিসি কান্ট্রিগুলোর সাথে ওরা দেশ হিসাবে থাকুক, ওরা বর্ডার মেনে নেই, প্যালেস্টাইন স্টেট করো। যদি এটা করে তাহলে একটা মানে দীর্ঘস্থায়ী একটা শান্তি বিরাজ করবে সবার জন্য। এটাই সবচেয়ে বড় কথা, যে বিশ্লেষকরা হয়তো আমরা কেউ বলছি ইরান জিতেছে, কেউ বলছে আমেরিকা জিতেছে, কিন্তু সবচেয়ে বড় কথা আপনারা নিঃসন্দেহে একমত হবেন যে জিতেছে আসলে মানবতা। যদি এই শান্তি চুক্তিটা হয় তাহলে শান্তি জিতেছে, আর সেটি আসলে সবার কাম্য, যে পৃথিবীতে একটা মানুষও এইভাবে হত্যার শিকার না হোক, নির্যাতনের শিকার না হোক। মানবিক যে পৃথিবীর স্বপ্ন আমরা দেখি, এটি তো আসলে যুদ্ধ দিয়ে সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।